অপারেন্ট অনুবর্তনের গুরুত্ব বা শিক্ষাগত তাৎপর্য আজকের ক্লাসটা আলোচনা করব। আগের দিন ক্লাসে আমরা অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্য পড়েছি, তার আগের ক্লাসে অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা, তার সংজ্ঞা, তার পরীক্ষা সহ বর্ণনা, স্কিনারের সব আলোচনা করেছি। আগের দুটো ক্লাস দেখে নেবে যারা নতুন দেখছো ভিডিওটি। এবারে আজকে আমাদের আলোচনা অপারেন্ট অনুবর্তনের গুরুত্ব, ইমপ্লিমেন্টেশন, শিক্ষাক্ষেত্রে বাস্তবে এর কি প্রয়োগ হয় তত্ত্বটা আমরা তো দেখলাম। স্কিনার তার যে ইঁদুরের ওপর পরীক্ষাটি করলেন, ডিটেলস আমরা বলেছি রে অপারেন্ট রেসপন্ডেন্ট, সেই তার শিক্ষাগত গুরুত্বটা আলোচনা করবো। আগের ক্লাসটা করা থাকলে কিন্তু এটা বুঝতে সুবিধা হবে। আমি প্রাণ স্যার, তোমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি প্রত্যেকটি এডুকেশনের টপিক ধরে ধরে। তো অপারেন্ট অনুবর্তনের প্রবক্তাকে বলেছিলাম বিএফ স্কিনার। সেখানে প্রাণীর সক্রিয়তার উপরে বেশি গুরুত্ব দেওয়া রয়েছে, সেগুলোর উপর আমি যাচ্ছি না। এবার কি কি গুরুত্ব আমি পয়েন্টগুলো আগে লিখে রেখেছি। প্রথমে বলা হচ্ছে অপারেন্ট অনুবর্তনের প্রস্তুতি, যে প্রস্তুতির কথা বলা হয়েছে, দেখো আধুনিক শিক্ষায় এই প্রস্তুতিকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্য কতদিন বলেছিলাম প্রস্তুতির কথা, ঠিক এখানেও সেই প্রস্তুতিটার কিন্তু কাজে লাগে। যে অপারেন্ট অনুবর্তনে কি বলা হয়েছে, যে অনুবর্তন ঘটতে গেলে প্রাণীর পূর্ব প্রস্তুতির প্রয়োজন। তাহলে দেখো এইটাই আধুনিক শিক্ষায় কি করে প্রয়োগ হচ্ছে। যে কোনো শিক্ষায় ক্লাসরুমে আমি যখন পড়াতে যাচ্ছি ছাত্রদেরকে, তারা সবাই খেলায় ব্যস্ত, আমি যে কোনো বলা নেই করা নেই, এই যে ক্লাসিক কন্ডিশনিং হচ্ছে এই, তারা কি করে বুঝবে? আগে কি করতে হয়, তাকে প্রস্তুত করে নিতে হয়। দেখবে একটা বিষয়ের জন্য পড়ানোর জন্য ভূমিকা করতে হয়, ক্লিয়ার? তাহলে সেই বিষয়ে আনুষঙ্গিক গল্প, সেই বিষয়টার সম্পর্কে একটু ধারণা, অ্যাটমসফিয়ারটা তৈরি করে তারপরে কিন্তু টপিকে ঢুকতে হয়। একটা টপিকে ডাইরেক্ট ঢুকে গেলে কিন্তু ছেলেমেয়েরা সেটা নেওয়ার জন্য প্রস্তুত নয়। শিখন পড়াতে যে আগে শিক্ষার সম্বন্ধে আমরা ছোটবেলা থেকে কি কি শিখছি, কিভাবে শিখছি, এগুলো সম্বন্ধে একটা ধারণা দিয়ে তারপরে শিখনের সংজ্ঞায় যেতে হবে। ডাইরেক্ট আমি বলা নেই কারণে ক্লাসে গিয়ে ক্লাস 11 হ্যাঁ শিখন হচ্ছে অতীত অভিজ্ঞতা প্রশিক্ষণের প্রভাবে আচরণ দ্বারা পরিবর্তন, বুঝলি? তো ছেলে মেয়েদের কাছে সেটা কিন্তু ক্লিয়ার হবে না, কারণ সেটা শোনার জন্য তারা প্রথমে প্রস্তুত ছিল না। যে কোনো কিছু শিক্ষার ক্ষেত্রে থেকে যে প্রস্তুতির দরকার, তাহলে এই প্রস্তুতিটা আসছে কোথা থেকে? অপারেন্ট অনুবর্তনের প্রস্তুতির কথাই বলা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে অপারেন্ট অনুবর্তন আমরা প্রাণীর মধ্যে ব্যক্তির শিক্ষণের ক্ষেত্রে পাচ্ছি। সেকেন্ড বলছে শক্তিদায়ক সত্তা, শিক্ষা ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। দেখো অপারেন্ট অনুবর্তনে বলা যে রিইনফোর্সমেন্ট, খুব ইম্পর্টেন্ট বলেছিলাম যে শক্তিদায়ক সত্তা কি। শক্তিদায়ক সত্তা কি? যে এমন একটি উপাদান, এমন একটি ইন্ধন যা কি করে শিখনের মাত্রাকে বাড়িয়ে তোলে বা প্রয়োজনে কমিয়েও দিতে পারে। তো এইটা তো আধুনিক শিক্ষায় প্রয়োগ করা হয়। কোনো ছেলে মেয়েদের এনকারেজ করার জন্য কি করে শিক্ষক শিক্ষার্থীরা বা গার্জিয়ানরা? তাকে উৎসাহ দিতে হয়, হ্যাঁ এই তো হবে, পারবি, আরেকটু চেষ্টা কর, তুই আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, বাহ শ্যামল এবার কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে, হ্যাঁ এইবার কিন্তু কমলকে টপকাতে পারবে একটু চেষ্টা করলে। আর কমল, শ্যামলের থেকে তোমাকে কিন্তু আরেকটু ভালো পড়াশোনা করলে তুমি আরো এগিয়ে যাবা। এই যে এগুলো এনকারেজ করা, এইগুলোই তো রিইনফোর্সমেন্ট। ক্লাসে কোনো একটি ছেলে রেসপন্স করলে, হ্যাঁ খুব ভালো হয়েছে, বাহ তুই তো এখন খুব ভালো পড়ছিস, বা সময়তে পুরস্কার দেওয়া, উৎসাহ দেওয়া, এটাই তো শক্তিদায়ক সত্তা। তাহলে কি হচ্ছে? শক্তিদায়ক সত্তা যেটা অপারেন্ট অনুবর্তনে স্কিনার বলেছে, সেটা আধুনিক শিক্ষা ক্ষেত্রে প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রয়োগ হচ্ছে। খেলার মাঠে একজন ভালো ক্যাচ ধরলে সবাই হাততালি দিয়ে তাকে উৎসাহিত করছে, এটা একটা শক্তিদায়ক সত্তা। কোনো একটা এই আমার ক্লাসটা যাদের ভালো লাগবে তারা অনেকে আমাকে কমেন্ট করে উৎসাহিত করো, সেটা আমার কাছে শক্তিদায়ক রিইনফোর্সমেন্ট। তাহলে রিইনফোর্সমেন্ট কিন্তু খুব কার্যকরী, যেটা স্কিনার অপারেন্ট অনুবর্তনে বলেছি। শাস্তি পরিত্যাগ, অপারেন্ট অনুবর্তনে কোথাও কিন্তু শাস্তি দেওয়ার কথা বলা হয়নি, শাস্তিকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে। এই নীতিই তো আধুনিক শিক্ষায় প্রয়োগ করা হয়েছে। আধুনিক শিক্ষায় শাস্তি দেওয়াটাকে কি সম্পূর্ণভাবে মনোবিদরা বলছেন শাস্তি নীতি পরিত্যাগ করতে হবে। ছেলে মেয়েদের কি শাস্তি দিলে তারা তার প্রতি ভয় ভীতি হয়ে যায়, শিক্ষার প্রতি আগ্রহটা হারিয়ে ফেলে। এই জন্য শাস্তির পরিবর্তে কি দিতে হবে? উৎসাহ দিতে হবে। কিন্তু এই শাস্তি কোথায় প্রয়োগ করা যাবে? শাস্তি হচ্ছে একটা নেগেটিভ রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্টের ভাগ বলেছে আগের ক্লাসে, পজিটিভ, নেগেটিভ আর শাস্তি। তাহলে এই শাস্তির মাধ্যমে কোনো একটা আচরণ যদি আমি ঠেকাতে চাই, সেক্ষেত্রে শাস্তি দিতে পারি, কিন্তু সাধারণত শিক্ষণের ক্ষেত্রে শাস্তি চলবে না। এক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের প্রয়োগ হচ্ছে। সুঅভ্যাস গঠন, দেখো প্রত্যেকটা রিলেটেড। প্রাণীর মধ্যে মানে শিক্ষার্থীদের মধ্যে শ্রেণীকক্ষে বা শ্রেণীকক্ষের বাইরে, বাড়িতে, পরিবারে যদি সুঅভ্যাস, ভালো অভ্যাস সবাই চায় আমার সন্তানের মধ্যে, আমার ছাত্রের মধ্যে ভালো অভ্যাস করুক। এই সুঅভ্যাস গঠনের ক্ষেত্রে কিন্তু প্রাচীন এই অপারেন্ট অনুবর্তনের একটি গুরুত্ব রয়েছে। অপারেন্ট অনুবর্তন কি করে? একটা যদি সে আচরণটা ভালো করে, তার একটা ভালো রেজাল্ট পায়। স্কিনার কি দেখেছে তার পরীক্ষায়? বিড়ালটি খিদে লেগেছে,
লিভারে চাপ দিচ্ছে, খাবার আসছে, ট্রেতে যাচ্ছে, খাবার খাচ্ছে, তাহলে তার একটা অভ্যাস তৈরি হয়ে যাচ্ছে, ভালো অভ্যাস। ঠিক সেইভাবেই শিশুদের মধ্যে যদি ভালো অভ্যাস আমরা গড়ে তুলতে চাই গার্জিয়ান বা শিক্ষক হিসেবে আমরা, তাহলে কি করতে পারি? তাহলে অনুবর্তনকে প্রয়োগ করতে পারি। অর্থাৎ ভালো কাজের জন্য ভালো পুরস্কার, আর খারাপ কাজের জন্য তিরস্কার। এইটা করলে সে যখনই খারাপ আচরণের জন্য তিরস্কৃত হচ্ছে বা দেখছে অন্য কেউ ভালো আচরণের জন্য উৎসাহিত হচ্ছে, তাহলে তারা কিন্তু ভালো আচরণ করতে অগ্রসর হবে, তাহলে সুঅভ্যাস গড়ে উঠছে। নেক্সট হচ্ছে সক্রিয়তা। অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্য আগের ক্লাসে বলেছিলাম, অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রাণীর সক্রিয়তা। প্রস্তুতি তো তখনই আসবে যখন প্রাণী সক্রিয় থাকবে। অপারেন্ট অনুবর্তনের প্রাণীর সক্রিয়তা, ইঁদুরটি যদি সক্রিয় না হতে, ও যদি ট্রেতে ঠোকর না দিত ওই লিভারে, তাহলে ট্রেতে থোড়াই খাবার আসতো, আর খাবার না আসলে সে খেতো কি? তো শিখনের ক্ষেত্রে আধুনিক শিক্ষা বিজ্ঞান আমরা শিক্ষা ক্ষেত্রে কি দেখছি? সক্রিয়তা দরকার। তো আমি যদি সক্রিয় না হই আমাকে কে শেখাবে? তুমি যদি শিখতে না চাও, কারোর ক্ষমতা আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বয়ং আসলেও তোমাকে শেখাতে পারবে না, তাহলে তোমাকে আগে তো অ্যাক্টিভ হতে হবে। আধুনিক শিক্ষা কিন্তু বলা হয় কি শিশু কেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ শিশুকে কেন্দ্র করে শিশুর সক্রিয়তাটাকে আগে, যেমন মন্তেশ্বরী পদ্ধতি আমরা পরে পড়াবো, যেখানে কি বলা হয়েছে শিশুর সক্রিয়তার উপর ইন্দ্রিয় পরিমার্জনের কথা বলা হয়েছে। এই যে যা মেথড গুলো গড়ে উঠেছে সবকিছুর সাথেই কিন্তু দেখা যাচ্ছে অপারেন্ট অনুবর্তনের একটা যোগাযোগ রয়েছে। অর্থাৎ শিক্ষার্থীকে বেশি করে সক্রিয় করে তোলো, তাকে যত অ্যাক্টিভ করা যাবে সেই শিক্ষা বেশি কার্যকরী হবে। ক্লিয়ার? তাহলে এইটা অপারেন্ট অনুবর্তনে বলা হয়েছে, তাহলে এই ক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের নীতিটাই আধুনিক শিক্ষায় ব্যবহার করা হচ্ছে। নেক্সট হচ্ছে শৃঙ্খল গঠন। বলেছিলাম অপারেন্ট শৃঙ্খল বৈশিষ্ট্যের মধ্যে, দেখো বৈশিষ্ট্যগুলো কিন্তু ঘুরিয়ে আসছে এখানে। অপারেন্ট শৃঙ্খলের কথা বলেছিলাম না গত ক্লাসে, যে অপারেন্ট গুলো পরপর একটা শৃঙ্খলিত হয়। প্রথমে খিদে পাচ্ছে, তারপরে সে লিভারে চাপ দিচ্ছে, তারপরে খাবার পাচ্ছে, তারপরে সে খাবার খাচ্ছে, পরপর পরপর। তো শিশুদের মধ্যেও এইভাবে কতগুলো সিকোয়েন্স তৈরি করতে, ক্লাসে স্কুলে আসবে, এসে ক্লাসরুমে ব্যাগ রেখে দেবে, হাত মুখ ধুয়ে আসবে, তারপরে প্রেয়ার লাইনে যাবে, তারপরে ক্লাসে যাবে, ক্লাস করবে, মিড ডে মিল খাবে। একটা দেখো টোটালটা একটা শৃঙ্খলিত ভাবে হচ্ছে। এই শৃঙ্খলটা কোথাও মিস করলে হচ্ছে না। কোন ছেলে কিন্তু 12টায় স্কুলে আসলে হচ্ছে না, 4টের সময় যে স্যার আমি মিড ডে মিল পাইনি বললে হচ্ছে না। তাকে একটা কিন্তু ডিসিপ্লিন, এই কি হচ্ছে শৃঙ্খল গঠন করতে সাহায্য করছে অপারেন্ট। কোনটার পরে কোনটা করতে হবে, কোন কাজটা আমি আগে করব, তারপরে কোনটা করব, এটা গুছিয়ে করা, এটা গুড ম্যানেজমেন্ট। লাইফে যদি আমার ম্যানেজমেন্টটা আমি ঠিক না করতে পারি না, লাইফটা হেল হয়ে যাবে, খিচুড়ি হয়ে যাবে। কিন্তু কোন কাজটা আগে করব, আমি ব্রাশ সকালে না করলাম, ভাত খেলাম, তারপরে মনে হলো ব্রাশ করে নি, তারপরে স্কুলের ড্রেস পরা হয়ে গেছে, তারপরে ভাবলাম আর তো স্নান হয়নি, স্নান করে জামা কাপড় পরা হয়ে গেছে, তারপরে মনে হলো হো আমার তো এইটা করা হয়নি। এই যে সিকোয়েন্স যদি আমি মেনটেন না করতে পারি, লাইফ কিন্তু সারাটা দিন প্রতিটা মুহূর্ত আমার বরবাদ হবে। অপারেন্ট অনুবর্তনে কি বলা হয়েছে, টোটাল বিষয়গুলো একটা চেইন অনুযায়ী, এটার পর এটা, এটার পর এটা, এইটা করলে এইটা পাবো, তারপরে এইটা করতে হবে। দেখো পরপর 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 আসছে। তো লাইফে এটা দরকার। তো তাহলে অপারেন্ট অনুবর্তন কি করছে, আমাদের শৃঙ্খল গঠনে কিন্তু সাহায্য করছে। লাস্ট যেটা বলবো, গণিত ও বানান শিক্ষায় কিন্তু সাহায্য করছে। গণিত আর বানান শিক্ষাটা কি? গণিত আর বানান শিক্ষাতে একটা অভ্যাস। আমি প্রথমেই বলেছিলাম ক্লাসিক্যাল কন্ডিশন প্রাচীন অনুবর্তন পড়াতে, যে অনুবর্তন পড়াতে যে বলেছিলাম, অনুবর্তন মানে কি, আমাদের অভ্যাসমূলক আচরণগুলি হচ্ছে অনুবর্তন। তাহলে গণিত কিন্তু আমরা একটা অভ্যাস, দেখবি একটা অঙ্ক করলে ও এইটা আগেরটার মতোই হবে, তাই নয় কি? যখন রাশি বিজ্ঞান আমি করাবো দেখবে যে এই মিনের এই অংশটাই তো মিডিয়ানের ক্ষেত্রে কাজে লাগছে, বা ফ্রিকোয়েন্সি পলিগনের এইটাই তো হিস্টোগ্রামে কাজে লাগছে। এই যে পরপর পরপর একটা ফর্মুলা দিয়ে আরেকটা কিন্তু হয়ে যায়, এইটা বুঝতে পারি। এই সংখ্যার বদলে ওই সংখ্যা বদলে দিলে ওইটার মতোই তো এটা হবে স্যার। তাহলে একটা অভ্যাস। বানানো তাই, রক্ষা, তারপরে আসছে যক্ষা, তাহলে পরপর এইরকম, বুঝেছো? বাচ্চাদের বানান শেখানো, জল, জল ও জল, তাহলে লেখ কল, কল ও কল, ফল লেখ, ফল ও ফল। দেখো অভ্যাস, যে কল জল ফল পরপর 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 হয়ে যাচ্ছে, তো সুন্দর। এইভাবে করে বানান শেখাটা কিন্তু সহজ। তুমি বলবে জল ও জল, একটা ছোট বাচ্চা কিন্তু জল, জলের পরে লেখাচ্ছ আতা, ও কিন্তু গুলিয়ে ফেলবে। যেদিন আতা লেখাবে সেদিন আতা, যে রবীন্দ্রনাথ সবচেয়ে বড় মনোবিদ শিক্ষাবিদ ছিলেন, এই জন্যই বলা আতা গাছে তোতা পাখি। এই যে পরপর সিকোয়েন্স মেনটেন করেছে সহজপাঠ কিশোরয়টে, আধুনিক কোনো বই এত সুন্দর হয় না বাংলার ক্ষেত্রে। তো যাই হোক, এই যে বানান শিক্ষা এবং গণিত শিক্ষা কিন্তু একটা অভ্যাস। এই অভ্যাসটা কোথা থেকে হচ্ছে, অপারেন্ট অনুবর্তন। তাহলে এই ক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের প্রয়োগ ঘটানো যাচ্ছে। এই হলো অপারেন্ট অনুবর্তনের শিক্ষাগত গুরুত্ব। এইবারে আমরা পরের ক্লাসটায় আলোচনা করব
সমস্যা সমাধানমূলক সুকল থর্নডাইকের একটা বেড়ালের পরীক্ষা আছে, খুব ইন্টারেস্টিং ওইটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যত বেশি পারো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব যেখানেই পারো বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।